বোলপুর থেকে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। সবার আগে আপনি চলে আসুন রেল স্টেশনে, অর্থাৎ বোলপুর রেল স্টেশন অর্থাৎ শান্তিনিকেতন রেল স্টেশন। সেখান থেকে কিন্তু আপনি টোটো রিজার্ভ করে কিন্তু সমস্ত সাইট সিন করতে পারবেন। তো সবার আগে আমরা যে সাইট সিনটা করতে যাচ্ছি, আমরা সবার আগে ভিজিট করব বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো বিশ্বভারতী ইউনিভার্সিটি এখান থেকে অর্থাৎ রেল স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার প্রায়। এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটো দু সাইডে এই সুন্দর গাছ, তার ছায়া বা শ্যাডো, আর এখান থেকে সরু একটা রাস্তা, অনেকটা নিরিবিলি, অনেকটা নির্জন, এছাড়াও প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। দু সাইডে দেখতে পাচ্ছেন ফুল পড়েছে আর খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কি সুন্দর এই বোগেনভিলিয়া বা কাগজি ফুল পড়ে একটা আলাদা সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য, অনেকটাই শোভা অনেক বৃদ্ধি হয়েছে এই বোগেনভিলিয়া ফুলের জন্য। তো চলুন আমরা যাই বিশ্বভারতীর ক্যাম্পাসের দিকে, এবং আমি রয়েছি বিশ্বভারতী ক্যাম্পাসের সন্ধানে এই রাস্তা ধরে হেঁটে চলছি। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই দেখতে পাচ্ছেন বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থাগার। স্যার, এই যে বটগাছটা যেটা দেখছেন, এই বটগাছটির নাম বলা হয় 3 পাহাড় বটগাছ। এই যে 3 পাহাড় যেটা বলা হয়, এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে একটা খোয়াই বলে জায়গা। ওই খোয়াই নদীর তীরে গেছিলেন বেড়াতে মহাশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। কিন্তু যখন খোয়াই বেড়াতে যান, খোয়াই নদীর তীরে থেকে একটা বট গাছে চারা নিয়ে এসেছিলেন। ওইটা আনার পরে উনি চলে যান কোপাই নদী, এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার 5.5 কিলোমিটার দূরে। কোপাই নদী থেকে 3টে নুড়ি পাথর নিয়ে এসে 3টে ধাপ তৈরি করে বট গাছটা মাঝখানটা লাগিয়ে নাম দিয়ে গেলেন 3 পাহাড়। এখনও দেখুন 3 ধাপে ধাপ কিন্তু তৈরি করা। কিন্তু আগেকার দিনে শান্তিনিকেতনের মধ্যে এখন এত বাড়িঘর দেখছেন, আগেকার দিনে কোথাও কোনো বাড়িঘর ছিলেন না, ছিলেন গভীর জঙ্গল। জঙ্গলের মাঝখানটা দিয়ে এই যে রাস্তাটা যেটা দেখছেন লাল মোরাম রাস্তা, কিন্তু এই রাস্তা ধরে একজন ভদ্রলোক মাটির জিনিসপত্র নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছিলেন। কিন্তু ওইটা দেখার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে পড়ে যায়। ওনাকে বলেন যে ভাই একটু গাড়িটা দাঁড় করাও তো। গাড়িটা দাঁড় করালেন। কোথায় যাচ্ছ? বাবু এখানে একটা হাট আছে, আমরা হাটে যাচ্ছি। না, তোমার নাম কি? আমার নাম বংশীবদন। ভাই বাচ্চাটার সঙ্গে যাচ্ছে, উনি কে? উনি হচ্ছে আমার ভাগ্নে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মদন। কিন্তু এই গাছের তলায় রবীন্দ্রনাথ ঠাকুর বসে একটা হাট কবিতা লিখে যান 4 লাইন। কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে ভাগ্নে বদন। কিন্তু এই গাছের তলায় লিখলেন 4 লাইন, বাদ বাকি শেষ করলেন। শিলাইদহ বাংলাদেশে যে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মার পারে। পদ্মা তো এখানে পাবেন না, শিলাইদহ বাংলাদেশে যেটা। কিন্তু আগেকার বাংলার সহজ পাঠ বই দেখেছেন, একদম প্রথম পাতার উপরে বট গাছে দেখবেন ছবিটা ছাপানো সবুজ কালারের। চিত্রশিল্পী নন্দলাল বসু যে পেন্ট করা, এই সেই বট গাছ। সেই বট গাছ হচ্ছে স্যার এইটা। সহজ পাঠের যে বট গাছের ছবি থাকে ফ্রন্টে, সেই বট গাছ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা। শান্তিনিকেতন বোলপুরে আরেকটা সাইট সিনে। কোথায় আমরা চলে এসেছি দাদা? শান্তিনিকেতনে একদম পপের শান্তিনিকেতন। এই যে জায়গাটির নাম বলা হয় মৃণালিনী আনন্দ পাঠশালা। আচ্ছা, কি কেন মৃণালিনী যেটা বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম ছিলেন মৃণালিনী। আচ্ছা, ওনার নামে ছোট ছোট বাচ্চাদের যে নার্সারি যে ক্লাসটা হয়, তাদের তো ক্লাস এখানে গাছের তলায় বসে ক্লাস হয়। কেন দেখুন সামনে একটা দেখবেন সিমেন্টে একটা দেখুন বেদি তৈরি করা আছে। এবং এই বেদিটার মধ্যে মাস্টারমশাই বসেন এবং বাচ্চারা কিন্তু মাটিতে আসন নিয়ে বসে কিন্তু ক্লাস করেন। প্রতিটা গাছের তলায় দেখুন একটা করে সিমেন্টের বেদি কিন্তু তৈরি করা। বাচ্চাদের ক্লাসগুলো হয় 3 ঘন্টা, সকাল 8টা থেকে 11টা। কিন্তু তাদের ক্লাসটা কিভাবে হয়? 1 ঘন্টা ক্লাস হয়, 1 ঘন্টা খেলাধুলা হয়, আবার 1 ঘন্টা ক্লাস হয়, তারপর ছুটি হয়ে যায় এবং আনন্দের মাধ্যমে ক্লাসটা হয়। জায়গাটির নাম বলা হয় মৃণালিনী আনন্দ পাঠশালা। এটা কি ওই সেই সময় থেকে হয়ে আসছে? সেই সময় থেকে হয়ে আসছে। মানে এখনকার দিনে গাইস যেটা হচ্ছে প্লে স্কুল নামে পরিচিত বাচ্চাদের জন্য, সেই স্কুলের চিন্তা ভাবনা কিন্তু সেই সময় থেকেই ছিল, বুঝতে পারছেন? এই যে দেখুন। আর এখনো এটা কি কবে কবে হয়? ডেলি হয়? প্রত্যেক দিন হয় এখানে শান্তিনিকেতন ক্লাস। শুধু বুধবার দিন বৃহস্পতিবার দিন শান্তিনিকেতনটা ছুটি থাকে। আচ্ছা, এবং শনিবার রবিবার ক্লাস হয় বলে এখন ছুটি আছে, দোলের জন্য এটা ছুটি করে দিয়েছে বসন্ত উৎসবের জন্য। আচ্ছা, এর নাম কি বললেন? মৃণালিনী আনন্দ পাঠশালা। মৃণালিনী আনন্দ পাঠশালা মানে ওয়ান কাইন্ড অফ প্লে স্কুল, যেটা আমরা দেখে থাকি শহর বা শহরতলির আশেপাশে। নেক্সট সাইট সিন করতে কিন্তু আমরা চলে এসেছি শান্তিনিকেতন তথা বোলপুরে। দাদা এই জায়গাটার নাম কি রয়েছে? এই যে জায়গাটা যেটা দেখছেন, জায়গাটির নাম বলা হয় দ্বিজবিরাম। যিনি দ্বিজবিরাম যেটা বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। উনি কিন্তু প্রথম এই বাড়িটির মধ্যে উনি বসবাস করেছিলেন, তার জন্য এই বাড়িটির নাম বলা হয় দ্বিজবিরাম।
জায়গাটির নাম বলা হয় নিচু বাংলো। জায়গাটা সব থেকে নিচু এবং জায়গাটার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে ছিলেন লিচু গাছ, এই জন্য হ্যাঁ জায়গাটির নাম বলা হয় নিচু বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা থাকতেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন এবং ওই জন্য বাড়িটির নাম বলা হয় দ্বিজবিরাম। দেখতে পাচ্ছেন এখানকার জমিদারের কাছ থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এসব জমিগুলো সব নিয়েছিলেন, লিজে নিয়েছিলেন সেই সময়, দীর্ঘমেয়াদী লিজে কিন্তু এইসব নিয়ে কিন্তু ছিলেন। তারপরে কিন্তু তারা এখানে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার দাদা এরা কিন্তু এখানে জীবনে অনেকটা সময় বা অধ্যায় কিন্তু এখানে কাটিয়েছেন এই শান্তিনিকেতন তথা বোলপুরে। আচ্ছা স্যার, সামনে যে বাড়িটি যেটা দেখছেন, কিন্তু এই বাড়িটি হচ্ছে দেখুন পুরোটা মাটির বাড়ি এবং এই বাড়িটার মধ্যে একজনের বসবাস করছিলেন শান্তিদেব ঘোষ, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সব থেকে বিখ্যাত গায়ক রবীন্দ্রসঙ্গীতের, যার বাবার নাম ছিলেন শ্রী কালীমোহন ঘোষ। 1930 সালের এই মাটির বাড়িটা কিন্তু তৈরি করা, আজ থেকে প্রায় 93 বছর আগেকার মাটির বাড়ি। এবং এই বাড়িটার মধ্যে এখন একজনে থাকেন, যে যিনি ছিলেন শান্তিদেব ঘোষের নাতি, উনি কিন্তু এখন এই বাড়িটার মধ্যে বসবাস করেন। ডান দিকে যে বিল্ডিংটা যেটা দেখছেন, এই বিল্ডিংটার নাম বলা হয় শ্রীপল্লী বয়েজ হোস্টেল নন্দন সদন। কেন, যারা আর্ট বা পেন্টিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের হোস্টেল হচ্ছে এইটা, এবং প্রতিটা এবং হাতের কাজ করা হচ্ছে স্টুডেন্টদের। এবং এই জায়গাটির নাম বলা হয় শ্রীপল্লী বয়েজ হোস্টেল নন্দন সদন। নন্দলাল বসুর নামে কিন্তু এই হোস্টেলটা কিন্তু তৈরি করা। আচ্ছা, এখানে যত এই আর্ট দেখতে পাচ্ছেন, এই দেখুন পরপর এই আর্টগুলো আছে, সব এখানকার হোস্টেলের যে ছাত্ররা রয়েছে বা ছাত্রীরা, এটা বয়েজ হোস্টেল দাদা, এটা বয়েজ হোস্টেল? হ্যাঁ, বয়েজ হোস্টেল। এখানকার ছাত্ররা কিন্তু তৈরি করেছে, এখানকার স্টুডেন্টরা কিন্তু এই আর্ট বা শিল্পকলার কিন্তু এক অসাধারণ পরিচয় দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়েজ হোস্টেল শ্রীপল্লী ছাত্রাবাস। সামনে যে বাড়িটি যেটা দেখছেন, এবং এই বাড়িটি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এটা অমর্ত্য সেনের বাড়ি এবং বাড়িটির নাম বলা হয় পতিচি। বাংলাতে দেখুন লেখা আছে পতিচি, কিন্তু পাশে দেখুন বোর্ডে লেখা আছে 80 সেন। কিন্তু অমর্ত্য সেনের বাবার নামে কিন্তু নামটা দেওয়া বাড়িটার, যার নাম ছিলেন আসত্য সেন। এবং এখন একটা নামে দেখুন 3টি নাম, কেন বাবা মায়ের ছেলের, আসত্য সেন, অমিতা সেন, অমর্ত্য সেন। কিন্তু অমর্ত্য সেন স্যার যে নামটা দেওয়া কার নাম জানেন? না, এটা কার নাম? এই অমর্ত্য সেন যে নামটা দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া নাম, অমর্ত্য বলে ডেকেছিলেন। কিন্তু আগেকার কি নাম ছিলেন জানেন অমর্ত্য সেনের? না, ওটা কি নাম? কিন্তু আগেকার ডাক নাম ছিলেন বাবলু সেন। আচ্ছা, অমর্ত্য নামটা দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া নাম, অমর্ত্য বলে ডেকেছিলেন। এই অমর্ত্য সেনের ঠিক বাড়ি দেখতে পাচ্ছেন, তার ঠিক অপোজিট সাইডেই একটা রিসার্চ সেন্টার রয়েছে। অর্থনীতির উপর বেস করে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার একটা রিসার্চ সেন্টার, এখানেই সে রিসার্চগুলো যেগুলো সব এখানেই তিনি করতেন। হ্যাঁ, আর তার ঠিক উল্টো দিকে কিন্তু তার বাড়ি, যেটা প্রতিচি নামে দেখতে পাচ্ছেন। আর এদিকেই রয়েছে কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, যেখানে গবেষণার দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত করেছেন অমর্ত্য সেন এইখানেই। এবং এই যে টাইম স্পেন্ড করা গবেষণার মাধ্যমে তারপরে কিন্তু সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে, এবং পশ্চিমবাংলা তথা ভারতের একটা গর্বের ব্যাপার। আচ্ছা স্যার, সামনে যে স্কাল্পচার যেটা দেখছেন তৈরি করা, কেন এই স্কাল্পচারটির নাম বলা হয় কলের বাঁশি। এই যে কলের বাঁশি যেটা বলা হয়, আগেকার দিনে 2 বোন মিলে রাইস মিলে কাজে যাচ্ছিলেন, যাওয়ার পথে বিশাল ঝড় আর জল। বাচ্চাটা তখন বলছে যে মা, তোমরা তো প্রতিটা দিন কাজে চলে যাও, আমাকে ফেলে দিয়ে আজকে তোমাদের সঙ্গে আমিও যাবো। কিন্তু মার মাসিতে বলছে বাবা, আমার তো কাজেতে ফিরতে রাত হয়ে যায়, তুমি বাড়িতে থাকো। মার মাসিতে কোনো কথা না শুনে খুব তাড়াতাড়ি হাঁটছিলেন কাজে যাওয়ার জন্য। কিন্তু বাচ্চাটা কী করলেন দেখুন, পেছন দিকে ছুটতেই যাচ্ছেন, দেখুন মায়ের আঁচল ধরে কিন্তু টানছে। কিন্তু এই কালচারটা বানিয়ে গেলেন ভাস্কর রামকিঙ্কর বেদ। 1955 সালে স্টার্টিং করলেন, 1956 সালে শেষ করলেন। কিন্তু এই কালচারটা কীভাবে তৈরি করলেন, ছোট ছোট নুড়ি, পাথর, বালি, সিমেন্ট মাখিয়ে 3টে জিনিসকে কংক্রিট করে 2 ফুটের দূর থেকে এটা ছুঁড়ে বানানো, কোনো হাত লাগাই নেই। কিন্তু আগেকার যদি বাংলার সহজপাঠ যদি বই যদি দেখে থাকেন, বাংলার সহজপাঠে বইয়ে সমস্ত পেন্টিংগুলা এগুলো দেখতে পাবেন, যে যে পেন্টিংটা হচ্ছে নন্দলাল বসুর পেন্ট করা।
যে জায়গাটি যেটা দেখছেন এই জায়গাটির নাম বলা হয় ছাতিমতলা। কেন ছাতিমতলা যেটা বলা হয় 1862 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণ করতে বেরিয়েছিলেন। উনি ঘুরতে ঘুরতে চলে যান তারাপীঠ। তারাপীঠে যে বামাখ্যাপার সঙ্গে দেখা হয়, বামাখ্যাপাকে প্রণাম করেন। প্রণাম করার পরে বলেন কি, বাবা আমি অনেক দেশ বিদেশ জায়গা ঘুরে বেরিয়েছি, এমন কোনো জায়গা পাইনি যে মন্দিরের মধ্যে আরাম মাত্রার মধ্যে শান্তি পেয়েছি। হ্যাঁ, কিন্তু ওই বামাখ্যাপা তখনকার দিনে বলেছিলেন কি, আরে বেটা এখান থেকে 76 কিলোমিটার দূরে যাওয়ার পরে গভীর জঙ্গলে জোড়া ছাতিমের গাছ দেখতে পাবি, কিন্তু ওই ছাতিম গাছের তলায় তুই বিশ্রাম করবি, বিশ্রাম করার পর তো আত্মার শান্তি পাবে। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে কোথাও কোনো গাড়ি ঘোড়া ছিলেন না, তখনকার দিনে ছিলেন পালকি। উনি পালকি করে আসছিলেন, আসার পথে উনি দেখলেন কি গভীর জঙ্গলের মধ্যে জোড়া ছাতিমের গাছ, কিন্তু ওই ছাতিম গাছের তলায় বসে বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে একটা ছোট্ট করে একটা বাণী লিখে গেলেন, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। আত্মার শান্তি পেলেন, জায়গাটির নাম দিয়ে গেলেন শান্তিনিকেতন। হ্যাঁ, কেন এই জায়গাটা আপনার 1 টাকার বিনিময়ে 20 বিঘে জায়গা প্রথমকার কেনা হচ্ছে 16 আনা দিয়ে। কেন 1862 সালে জায়গাটা কেনার পরে 1863 সালে প্রথম একটা বাড়ি তৈরি করেন, যে বাড়িটির নাম দিয়ে গেলেন শান্তিনিকেতন। এবং শান্তিনিকেতনের মধ্যে যখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে ছিলেন, ওনার যখন বয়স ছিলেন 11 বছর 2 মাস বয়স, প্রথম শান্তিনিকেতন বেড়াতে আসেন। হ্যাঁ, কিন্তু আসার পরে ওই বাড়ির মধ্যে উনি প্রথম 40 বছর বসবাস করলেন। এবং 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 5টা ছেলে মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম গাছের তলায় ক্লাস শুরু করলেন এই জায়গা থেকে। আর 1913 সালে যে আপনার গীতাঞ্জলি, ওটা শান্তিনিকেতন বাড়ি থেকে উনি বসে লিখেছিলেন, যেটা লেখার পরে পেয়েছিলেন নোবেল পুরস্কার। এবং ছাতিমতলা দেখাবো। এবং এই কিন্তু এই ছাতিমতলার ভিতরে ঢুকতে গেলে বছরে 2 দিন খোলা হয়। আর শান্তিনিকেতনের মধ্যে যে 7ই পৌষ যে মেলা হয়, ছাতিমতলায় সানাই বাজে মেলা শুরু করানো হয়। শান্তিনিকেতনে যে বসন্ত আবির খেলাটা হয়। হ্যাঁ, কিন্তু এই ছাতিমতলা আবির পরে এখানকার সমস্ত ছেলেমেয়েরা ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, এখান থেকে যেটা শুরু হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা কিন্তু লন্ডনের হাইড পার্কের অনুকরণে কিন্তু এই বিল্ডিংটা তৈরি করেছিলেন। 30/60 ফুটের কিন্তু বিল্ডিংটা ছিল। বর্তমানে এটা মডিফাই করা হয়েছে এবং পেইন্ট এবং বিভিন্ন রকম মেনটেনেন্স করা হয়েছে। তখন 30/60 ফুটের উপরে কিন্তু টালির চালে তৈরি করেছিলেন লন্ডনের হাইট বিল্ডিংয়ের অনুকরণে, পিলার দিয়ে এবং মার্বেল পাথর দিয়ে কিন্তু এই বিল্ডিং তৈরি করেছিলেন। আপনি জোড়াসাঁকোতে যান, জোড়াসাঁকোতেও কিন্তু ঠিক একই টাইপের বিল্ডিং দেখতে পারবেন। একই টাইপের বিল্ডিংয়ের অনুকরণে কিন্তু জোড়াসাঁকোতেও কিন্তু এই বিল্ডিং রয়েছে। এবং এই বিল্ডিংটি শান্তিনিকেতন নামে পরিচিত এবং এই বিল্ডিং থেকে কিন্তু এখানকার নাম বোলপুর তথা শান্তিনিকেতন হয়েছে। হ্যাঁ, ডান দিকে যে জায়গাটি যেটা দেখছেন এই জায়গাটির নাম বলা হয় উপাসনা মন্দির, কেউ বলে কাঁচ মন্দির, কেউ বলে ব্রাহ্ম মন্দির। এই যে কাঁচটা যেটা দেখছেন সেটা হচ্ছে বেলজাম কাঁচ, এবং উপরে যে টালিটা যেটা দেখছেন ইটালিয়ান টালি। আপনারা কিন্তু অনেক জায়গায় ঘুরেছেন বা কোনো ঘুরবেন, কিন্তু এই টালিটা কোথাও চট করে দেখতে পাবেন না। 1800 কাজ বলছো? হ্যাঁ, বেলজাম কাঁচ দেখতে পাচ্ছেন, ইটালিয়ান টালি, যেটা 1890 সালে এটা তৈরি করে গেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। কিন্তু তখনকার দিনে মাত্র 15,000 টাকা খরচা। কিন্তু এখন এটা দিনে 15,000 টাকা খরচা হয়েছিল এই উপাসনা গৃহটা করতে শুধু। হ্যাঁ, আচ্ছা। এবং এখন এটা মিনিমাম তৈরি করতে গেলে 15 কোটি টাকা খরচা, ভাবুন। হ্যাঁ, কিন্তু এইটা কোটি টাকা খরচা হবে এটা রেডি করতে গেলে, রাইট? হ্যাঁ, কিন্তু এইটা খোলা হয় সপ্তাহে একটা দিন। শান্তিনিকেতন টোটাল ইউনিভার্সিটি যে দিনটা বন্ধ থাকে বুধবার, এইটা আপনার বুধবার দিনটা খোলা হয় সকাল 7টা থেকে 8টা। সাধারণ মানুষ ঘুরতে পারবে এখানে? হ্যাঁ, যে কেউ যেতে পারেন, কিন্তু একদম স্টুডেন্ট ড্রেস পরে আসতে হবে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা শাড়ি, যে কোনো পার, তবে কিন্তু আপনি ঢুকতে পারবেন ভিতরে। না হলে জাস্ট এটা, হ্যাঁ, অনলি বুধবার। আর কটার থেকে কটার মধ্যে? হ্যাঁ, সকাল 7টা থেকে 8টা, 1 ঘন্টা। সকাল 7টা থেকে 8টা। স্টুডেন্ট ড্রেস যেটা বললো, সাদা শাড়ি বা সাদা পাঞ্জাবি পরে আসতে হবে, তাহলে কিন্তু সকাল 7টা থেকে 8টার মধ্যে আসতে হবে। এবং বুধবার আসলে কিন্তু আপনি উপাসনা গৃহ বা উপাসনা ঘর কিন্তু ভিজিট করতে পারবেন সম্পূর্ণ নিঃশুল্কে, অর্থাৎ বিনামূল্যে। যেটা দেখছেন বাড়িটার নাম বলা হয় তালুকধ্বজ। তা এই বাড়িটি এই বাড়িটি হচ্ছে পুরোটা দেখুন মাটির বাড়ি আছে, খড়ের চাল আছে, 2টো রুম আছে। বাড়ির মধ্যে দিয়ে দেখুন একটা তাল গাছ আছে। কিন্তু এই বাড়িটা বানিয়ে গেলেন চিত্রশিল্পী নন্দলাল বসু 1933 সালে। এবং এই বাড়িটাই লক্ষ্য করে একটা দেখবেন কবিতা লেখা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারা কাছে। এই বাড়িটি লক্ষ্য করে কবিতা লেখা, নাম বলা হয় তালুকধ্বজ। আমরা সেই সহজ পাঠে পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই তাল গাছ। এবং এই ছবিটাই কিন্তু অ্যাজ ইট ইজ অনুকরণ করে, এই ছবিটাই কিন্তু সেই সহজ পাঠের বইতে কিন্তু এই ছবিটাই কিন্তু অ্যাজ ইট ইজ তুলে ধরা হয়েছে।